ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণা বিপিসির। ভিড় ও ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনে। গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত দ্রুতই। দুইটা বিষয় বিবেচনায় নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। একদিন তেল নিতে না যায়, একদিন গাড়ি চালায়, এই মতো অবস্থা। আমাদের ইনকামের অবস্থা খুবই খারাপ। জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে রাইড শেয়ারিং চালকরা। আয় কমায় পেশা বদলাচ্ছেন অনেকে। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। নিয়মের কড়াকড়িতে মানসিক চাপ বাড়ার শঙ্কা। আতঙ্কের কিছু নেই বলছে শিক্ষা বোর্ড। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটি কর্পোরেশনের ঘোষণা সহ রয়েছে নানা কর্মসূচি। সফর ঘিরে উচ্ছ্বসিত জেলার নেতাকর্মীরা। আজ থেকে দেশজুড়ে একযোগে হামের গণটিকা কর্মসূচি শুরু। রয়েছে স্কুল বন্ধের নির্দেশনা নিয়ে রিটের শুনানি। এবং ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটকের দাবি যুক্তরাষ্ট্রের। প্রতিশোধের হুমকি তেহরানের। ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বরাবরের মতো রাত জেগে জ্বালানি তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। কমেনি ভিড় এবং ভোগান্তি। এদিকে বিপিসি বলছে পরিস্থিতি সামাল দিতে এখন থেকে ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা হবে। অপরদিকে বিআরটিসির চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন ভাড়া নতুন করে ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রস্তাব দ্রুতই পাঠানো হবে মন্ত্রণালয়ে। বাকিটা জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। রাজধানীর আফতাবনগরের বাসিন্দা রিয়াজুল ইসলাম, সাদিয়া আক্তার দম্পতি জ্বালানি সংগ্রহে 5 ঘন্টা একটি পাম্পে সময় অতিক্রম করেছেন। আক্ষেপের মিশেলে বাস্তবতা তুলে ধরে জানালেন, জ্বালানি সংগ্রহের পর সম্ভবত আজ আর বাসায় রান্নার সময় পাবেন না তারা। সন্ধ্যাবেলার সময় আর কি এই লাইনে অ্যাড হয়েছে। এর পরবর্তীতে আর কি এখনো আমার সহধর্মিণী আমার সাথেই একসাথেই করতেছি। এখনো বাসায় পৌঁছাইতে পারিনি। বাসায় ভাবছিলাম যে হচ্ছিল রান্না টান্না করবো বা খেয়ে দে, এখন বাসায় যাইতে যাইতে তো অলরেডি 1-2টা বেজে যাবে আমাদের। তো পসিবল আর হবে না, ওই না খেয়ে বা টুকটাক কিছু খেয়ে ঘুমায় যেতে হবে। তাদের মতন রোজ এমন অগণিত মানুষের ভিন্ন ভিন্ন গল্পের সূচনা হচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। যদিও রেকর্ড পরিমাণ দাম বাড়ার পরও পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহনের সারি মোটেও ছোট হয়নি। দিন গড়িয়ে রাত হচ্ছে শুধু, কিন্তু দৃশ্য, প্রতিক্রিয়া, অভিযোগ একই রয়ে গেছে। বিকাল 5টা থেকে এখন বাজে প্রায় 11টা। আমরা এখনো তেল পাইনি। সারা রাত এখানে তেলের জন্য সিরিয়ালে থেকে আবার 7টায় অফিস যাইতে হবে। এই ভোগান্তি কবে কমবে? আমি যেমন আসছি নবীনগর থেকে, আমার এলাকায় একদিন তেল দিলে 10 দিন তেল দেয় না। রাতের বেলা তো সব পাম্প বন্ধ থাকে, এখন মাত্র একটা পাম্পই খোলা আছে। সরবরাহকারীরা জানান, দর বৃদ্ধি পেলেও হুড়োহুড়ি আতঙ্ক কমেনি গ্রাহকদের। বলেন যে তেল নেই। এমন পরিস্থিতিতে রবিবার রাতে বিপিসি হঠাৎ করে সিদ্ধান্ত জানায়, দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে ডিপোগুলো থেকে আরও বেশি করে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। যদিও একাধিক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছে এ বিষয়ে অবগত নন। বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রেশনিং পদ্ধতি তুলে নেবেন তারা। আমার যেটা বরাদ্দ, এটা 25% বেশি পাবো আজকে থেকে। আজকে আমি পাইনি, কালকে থেকে এটা হয়তো পাবো। বেশি দিলে হয়তো আমি পাবলিককে বেশি দিতে পারবো, অথবা পাবলিককে যেভাবে এখন রেশনিং করে দিচ্ছি সেটা হয়তো অনেক বেশি মানুষকে দিতে পারবো। এদিকে রবিবার রাতে বিআরটির চেয়ারম্যান বাস মালিক সংশ্লিষ্টদের সাথে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক বসেন। বৈঠক শেষে তিনি গণমাধ্যমে বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তাদের মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানান, মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে পরবর্তী যে কোনো দিন ভাড়া বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এই ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা দুইটা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। সব দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আসা চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই গণমাধ্যমে জানানো হবে বলে জানান বিআরটির চেয়ারম্যান।
এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। জ্বালানি সংকটে রাজধানীতে কমছে রাইড শেয়ারিং চালক। আগের তুলনায় আয় অর্ধেকে নামায় পেশা ছাড়ছেন তারা। অনেকের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়লেও গ্রাহকরা বেশি ভাড়া দিতে চায় না। বাকিটা জানাচ্ছেন সানি মৃধা। রাজধানীর কাকরাইল মোড়ে আব্দুল্লাহর দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। তার এই রাইড শেয়ারের আয় থেকেই চলে সংসার, সন্তানের পড়ালেখা। তবে প্রায় 1.5 মাসের জ্বালানি সংকটে রাইড শেয়ার করে আগের মতো আয় হচ্ছে না, সেই আক্ষেপ তার কণ্ঠে। তেলের সংকট ছিল না, তখন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পাম্পেতে তেল নিতে পারছি, টিপও আমরা মারতে পারছি, মোটামুটি আমাদের ইনকাম ভালো ছিল। একদিন তেল নিতে যায়, একদিন গাড়ি চালাই, এমতো অবস্থা আমাদের ইনকামের অবস্থা খুবই খারাপ। নগর জুড়ে তার মতো অনেকেই দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। কিছুদিন আগেও নগরীর অলিগলিতে প্রায় দেখা মিলত বাইক চালকদের। তবে সম্প্রতি অনেকটাই বদলেছে সেই চিত্র। নগরীতে তেমন দেখা মেলে না পেশাদার বাইকারদের। তাদের অভিযোগ, তেল সংগ্রহ করতে দিনের অর্ধেকের বেশি সময় চলে যায় পাম্পে। দীর্ঘ অপেক্ষার পর জ্বালানি পেলেও তা চাহিদার অর্ধেক। এতে রাইড শেয়ারিং এর থেকে বেশি সময় ব্যয় হচ্ছে তেল সংগ্রহ করতে। ভোর 5টায় এসে সিরিয়াল দিছি, ভোর 5টায় ঘুম পাড়তে পারি নাই, খাইতে পারি নাই, গোসল করতে পারি নাই। বলা যায় ফুল টাইমই তেল নিতে যায়। একদিনই সকাল 7টায় দাঁড়াইলে বিকেল 5টায় তেল পাওয়া যায়। এমন দুর্ভোগের মধ্যেই আবার বেড়েছে জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে চালকদের আয়ও। তবে বাড়তি ভাড়া দিতে নারাজ গ্রাহকরা। অনেকেই খরচ বাঁচাতে বেছে নিচ্ছেন গণপরিবহন। অন্যদিকে চালকরাও চাহিদা মতো মেলাতে পারছে না যাত্রী, ফলে দৈনিক ট্রিপ কমেছে প্রায় অর্ধেকে। যাত্রীও জানা গেছে যে এখন হয়তো ভাড়া বেশি কবে এখান থেকে চলে যাচ্ছে। আমরা ভাড়া কইলে কয় যে না, দাম ভাড়া বেশি হয়ে যাচ্ছে। ওরকম ভাবে ভাড়াও পাচ্ছি না, আর যদিও পাই ভাড়া কম বলে। করোনার পর অনেকেই চাকরি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেছে নেন এই পেশা। তবে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে বিকল্প পেশা নিয়ে ভাবতে হচ্ছে। এমনকি আয় কমায় পরিবার স্বজন নিয়ে অনটনে দিন যাপন করছেন বলেও অভিযোগ জানান তারা। অনেক টাফ ব্যাপার হয়ে যাবে যদি এরকম চলতে থাকে, এই পেশাটা খুব করতে পারবো না। অ্যাপসে ভাড়া মারলে আসলে আমাদের সংসার চালানো খুব কষ্ট হবে। এদিকে জ্বালানির দাম বাড়লেও এবার সংকট দূর করতে সরকারকে ভূমিকা রাখার তাগিদ চালকদের। সানি মৃধা, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবারের মতো বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি যাবেন তার পৈতৃক নিবাস বাগবাড়িতে। সফরকে ঘিরে জেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 2026 সালের সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনেই জয় পেয়েছে বিএনপি। সরকার গঠনের পর থেকে উন্নয়ন বঞ্চিত এই জেলাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন বন্ধ থাকা বগুড়া সিরাজগঞ্জ রেলপথ চালু, বিমানবন্দর কার্যকর করা, করতোয়া নদীর সংস্কার এবং ভারী শিল্প পার্ক স্থাপন সহ যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ সহ রয়েছে নানা দাবি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, ই-বেল্ট পণ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথমবারের মতো সড়ক পথে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিরাজগঞ্জ হয়ে নিজ এলাকা বগুড়ায় যাবেন তিনি। প্রশাসনের পক্ষ থেকেও সড়কে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন এবং প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? যেটি বলছিলেন যে আসলে সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে বগুড়ায় যাচ্ছেন, যে কারণে এই যে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জকে, এই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়েই তিনি যাবেন। এবং যে কারণে আমি যদি দেখাই যে সিরাজগঞ্জের এই যমুনা সেতুর যে পশ্চিম পাড়ের গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বরেও কিন্তু ব্যাপকভাবে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের এই যমুনা সেতু পার হয়ে চান্দাইকোনা পর্যন্ত 38 কিলোমিটার মহাসড়ক রয়েছে এবং এই 38 কিলোমিটার মহাসড়ক জুড়েই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং আমি জেলা বিএনপির সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাচ্ছেন, যে কারণে নেতাকর্মীদের মধ্যেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। তাকে কাছ থেকে দেখার জন্য কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই 40 কিলোমিটার মহাসড়ক জুড়ে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান করবেন। এবং যতদূর জেনেছি যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এই যমুনা সেতুর এই গোল চত্বরেই কিন্তু তারা অবস্থান করবেন। এবং তারা যেটি বলছেন যে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই বিভিন্ন সড়কের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অবস্থান করবেন। এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু প্রধানমন্ত্রী এই পথ ব্যবহার করে যাচ্ছেন এবং তারা একটি পথসভা আয়োজনের কিন্তু চেষ্টা করেছেন, তবে আসলে যেহেতু প্রধানমন্ত্রীর সফরসূচিতে সিরাজগঞ্জে পথসভা নেই, যে কারণে তারা আসলে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সড়কে অবস্থান করবেন এবং তাকে অভ্যর্থনা জানাবেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এই যে সড়ক জুড়ে যারা নেতাকর্মীরা তারা অবস্থান করবেন, কোথাও যাতে আসলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু তারা বাড়তি সতর্কতা কিন্তু তারা অবলম্বন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং নেতাকর্মীরা যেহেতু দাঁড়াবেন, নেতাকর্মীদের সাথে যারা সাধারণ মানুষ রয়েছে সেই মানুষগুলোও কিন্তু এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে তারা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এবং সকাল 8টা থেকে 9টা এই সময়ের মধ্যে কিন্তু এই সড়ক ব্যবহার করে প্রধানমন্ত্রী এই সিরাজগঞ্জ অতিক্রম করার কথা রয়েছে। এবং যাতে প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে এই সড়ক অতিক্রম করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি সড়ক জুড়ে। তো আমার কাছে সিরাজগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর বগুড়া সফরে এই ছিল সবশেষ। সরকার গঠনের পর প্রথমবারের মতো সড়ক পথে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে রিফাত রহমান। এদিকে কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী ও পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই অটোপাসের পর এবারই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন 26 ব্যাচের 14 লাখ শিক্ষার্থী। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18.5 লাখ শিক্ষার্থী। মোট 3,902টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 4.5 লাখ পরীক্ষার্থী। এই শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়ছে, কিন্তু গণ অভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হয় দশম শ্রেণীতে ফিরতে হয়েছে 2012 সালের পুরনো কারিকুলামে। এজন্য এবারও নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের গণটিকা কার্যক্রম। চিকিৎসকরা বলছেন দেশব্যাপী টিকাদান শুরু হলে কমে আসবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এজন্য অপেক্ষা করতে হতে পারে কয়েক সপ্তাহ পর্যন্ত। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 5 বছরের শিশু আনাবিয়াকে আজিমপুর থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নিয়ে এসেছেন তার মা। প্রায় 1 মাস ধরে জ্বর, ডায়রিয়ার মতো নানা উপসর্গে ভোগা আনাবিয়ার গেল সপ্তাহে দেখা যায় হামের উপসর্গ। ঈদের 2 দিন আগে থেকে ডায়রিয়া, বমি, তারপর কিছু খাইতে পারে না। এই চিকিৎসা চলতেছে হঠাৎ আজকে 3 দিন ধরে ওই হাম দেখা দিছে। এখন আলহামদুলিল্লাহ একটু কিছু মুখে দেয় পানি, আগে তো পানিও খাইতে পারত না, এমন ব্যথা ছিল। আর হইল কি যে পায়খানা হইতো। গেল 1 সপ্তাহ ধরে এভাবে প্রায় প্রতিদিনই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হচ্ছেন 100 থেকে 120 রোগী, যাদের অধিকাংশই আসছেন জটিলতা নিয়ে। ছোটবেলা মনে হামের টিকাটা দেওয়া হয়েছিল না, ওর বয়স এখন 5 বছর। ছোটবেলা হামের টিকা দেওয়া নেই, দেখি হাম উঠছে। তারও এখানে ভর্তি হওয়ার পরে 2-3 দিন পরে এবার দেখা গেছে আস্তে আস্তে জ্বরের থেকে ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা আছে, তারপর আপনার ওই যে শরীরে হালকা বুঝে গেছে আর কি। জ্বর আসছে, তারপর পাতলা পায়খানা, ঠান্ডা, কাশি, তারপর মানে এই যে গায়ে হামের এগুলো আসছে। তবে চিকিৎসকরা বলছেন হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব বাড়তে থাকে শরীরে। কারণ হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এগুলো। আর জ্বর আসার 3 থেকে 4 দিন পরে র্যাশ অ্যাপিয়ার করে। হামের যে র্যাশটাকে আমরা বলি টিপিক্যাল র্যাশ অ্যাপিয়ার করে। এদের মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকদের।
বলছেন কমে আসতে পারে রোগের জটিলতাও। তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। এখন নাকি পার্সেন্টেজটা কমে যখন 87% বা 90%-এর নিচে চলে আসছে, তখন কিন্তু এই প্রোটেক্টিভ ব্যারিয়ারটা থাকে না। ফলে দেখা যাচ্ছে যে যখন এর আগেও হয়তো বাচ্চাগুলো টিকা নেওয়া ছিল না, কিন্তু কিছু কিছু যে টিকা নেওয়া ছিল না তারা হয়তো ওই হামের ভাইরাসের তাদের কাছে পৌঁছাতে পারছিল না। বাট এখন যেহেতু ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, এখন তাদের কাছে এখন জিনিসটা পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে হাম ভাইরাসটা। এবং ফলে দেখা যাচ্ছে আগে যেটা পকেট হয়তো প্রতি বছর আমরা কিছু কিছু হামের রোগী পেতাম, হয়তো মাঝখানে 1-2জন হামের রোগী পাচ্ছি, বাট এই পকেটগুলোকেই এখন পুরোপুরি বেড়ে একটা বড় একটা মানে আউটব্রেকের মধ্যে চলে গেছে জিনিসটা। গত এক মাসে সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 22,000-এর বেশি। এমন বাস্তবতায় সোমবার সারা দেশে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। দেশের 6 মাস থেকে 6 বছর বয়সের সব শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। এদিকে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আছে। রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশিস রায়ের বেঞ্চে শুনানির জন্য জমা দেয়া হলে কোর্ট শুনানির জন্য এই দিন ঠিক করে দেন। এর আগে দেশে হামের কারণে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সে সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। 2 এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়, তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের 2টি বেঞ্চ রিটটি শুনতে চাননি। শতবর্ষী গাছ আর প্রকৃতি রক্ষা নাকি হাসপাতাল, কোনটি প্রাধান্য পাবে সরকারের কাছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সিআরবিতে হাসপাতাল নির্মাণকে কেন্দ্র করে ফের বিতর্ক শুরু হয়েছে। বাকিটা জানাচ্ছেন শোয়েব রহমান। শতবর্ষী গাছ, নানা প্রজাতির পাখি আর সবুজের সমারোহ চট্টগ্রামের সিআরবি, যাকে বলা হয়ে থাকে চট্টগ্রামের ফুসফুস। গাছের ছায়ায় বিকেলে জমে আড্ডা আর সাংস্কৃতিক আয়োজন, কিন্তু এই সবুজ প্রাঙ্গণ নিয়ে আবার আলোচনা, কারণ এখানে 500 শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের গুঞ্জন উঠেছে। এর আগে 2021 সালে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন করেন পরিবেশ কর্মী সহ নগরবাসী। তীব্র বিরোধিতার মুখে তখন প্রকল্পটি স্থগিত হয়। এবার আবারও হাসপাতাল নির্মাণের সম্ভাবনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রামে। সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদ, মাঠেও নেমেছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। এটা তো হেরিটেজ, এটা তো অক্সিজেনের জায়গা। এই জায়গা তো আমার 30%-এর মতো অক্সিজেন আমাকে দেয়। চট্টগ্রাম শহরে 30% অক্সিজেন এখান থেকে দেওয়া মানে কি? আমাদের মূল বক্তব্য হচ্ছে 2টা, বেসরকারি নতুন কোনো হাসপাতাল স্থাপনা নির্মাণ করা যাবে না। 2, রেলওয়ে হাসপাতাল, এটাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় চালু করা, এই 2টাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ব্যবসায়ীদের কালো টাকা থাকি যায়, সেই তারা কালো টাকাগুলোকে সাদা করার জন্য বারবার এই প্রাণ প্রকৃতি ধ্বংস করে। সিআরবিতে প্রায় 223 প্রজাতির উদ্ভিদ রয়েছে, এর মধ্যে ঔষধি গাছ রয়েছে 183 প্রজাতির। এছাড়াও এখানে শতবর্ষী বৃক্ষ রয়েছে, এটি কালচারাল হেরিটেজেরও অংশ। এখানে পরিবেশ ধ্বংস করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন খোদ মেয়রও। এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না, এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। অন্যদিকে রেলওয়ের সঙ্গে চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। ইউনাইটেড এন্টারপ্রাইজ ইতোমধ্যে প্রায় 8 কোটি টাকা অগ্রিম পরিশোধ করেছিল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় 400 কোটি টাকা এবং মেয়াদ ছিল 12 বছর। এই বিষয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে, তাকে ঝুঁকির মধ্যে রেখে তো আর কোনো প্রকল্প হবে না। সরকারের তো এই কোনো দুর্বলতা নাই। তবে যদি এমন কোনো প্রকল্প হয় যে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না, তার চেয়ে আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজন, সেগুলি বিবেচনা করা দেখা যেতে পারে। সব মিলিয়ে উন্নয়ন নাকি পরিবেশ, এই দ্বন্দ্বে আবারও উত্তপ্ত চট্টগ্রামের সিআরবি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। পাট উৎপাদনের রাজধানী খ্যাত জেলা ফরিদপুর, কিন্তু পাটের মৌসুমে চাষিদের সেচ কাজে ডিজেল সরবরাহে ঘাটতি এবং মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন পাট চাষিরা। লোডশেডিংয়ের সেচ কার্যক্রম ব্যাহত হয়, পাট উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে কৃষি বিভাগ বলছে, ভারী বৃষ্টিপাত হলে চলমান এই সংকট কেটে যাবে। ফরিদপুর থেকে
মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। চলতি মৌসুমে ফরিদপুর জেলার পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭,০০০ হেক্টর জমিতে। তবে যুদ্ধের কারণে তেলের সংকটের প্রভাব পড়েছে পাট চাষিদের ওপরও। অপর্যাপ্ত ডিজেল সরবরাহ ও মূল্যবৃদ্ধিতে পাট চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় কৃষকরা জানান, জ্বালানির অভাবে সময়মতো পানি না দিতে পারলে আবাদে বিরূপ প্রভাব পড়বে। জ্বালানির পাশাপাশি বাজারে রয়েছে সারের সংকট, আর পানির লেয়ার ভূগর্ভের অনেক নিচে নেমে গেছে। পেঁয়াজের পর পাট, পাটের পর এগুলো আমরা তেল মেল পাইতেছি না। এখন আমাকে তেল তো কোথাও পাওয়া যায় না, যাই খাড়াই থাকা লাগে 5 লিটার তেলে নিয়ে যায়, সকালবেলা যাবো সন্ধ্যায় আসা লাগবে। 3 টাকা সার কিনছি 10 টাকা দাও, 10 টাকা সার কিনছি 25 টাকা দাও, তাই আর কি আছে, আর কি করবো। আমাদের কৃষিকাজে এখন সমস্যা হলো, দেখা গেছে আমরা আর কি তেল আনতে গেলে তেল পাই না, আর সারের গায়ের রেট থাকে 1050 টাকা, আমাদের সার কিনতে হয় 1700-1800 টাকা করে। 3টা সেচ দেওয়া লাগে, তো আমরা প্রথম ধাক্কায় তো বুনিতে পারতেছি না। দেখেন মাটি সাদা হয়ে কি হয়ে গেছে ভাইটে আউয়ে। এখন আমরা কোথায় যাব, কোন জায়গা যায়, কি করবো, কার কাছে বলবো। ডিজেল সংকট দীর্ঘস্থায়ী হলে পাট উৎপাদন কমে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। কৃষি বিভাগ বলছে, চাষিদের মাঝে ডিজেল সরবরাহে ফুয়েল কার্ডের ব্যবহার শুরু হয়েছে। আশা করা হচ্ছে এতে কিছুটা হলেও উপকার হবে। চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে সংকট কেটে যাবে বলেও জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা প্রকৃত যারা কৃষক তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সেই জ্বালানি সহায়তা কার্ড প্রদান করছেন। আমরা আশা করছি যে এতে করে আমাদের যে পাটের প্রাথমিক অবস্থায় যে সেচের প্রয়োজন হয়, সেই সেচে তেমন কোনো ব্যাহত হবে না। আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। এদিকে চাহিদা মতো ডিজেল সরবরাহের বিষয়ে জেলা প্রশাসক বলেন, কৃষকদের ডিজেল সংগ্রহ সহজ করতে প্রশাসন নির্দিষ্ট কয়েকটি ফিলিং স্টেশন নির্ধারণ করেছে। তাছাড়া জেলার সব পেট্রোল পাম্পে মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। অসাধু যারা আছেন, যারা এই সুযোগটাকে নিচ্ছেন, আমাদের এই সংকটের সুযোগটাকে যারা নিচ্ছেন, নিয়ে যেন মুনাফা লাভ করছেন, তারা যেন কোনো অবস্থাতেই সংকট তৈরি না করতে পারে। পাশাপাশি প্রকৃত যারা যানবাহন বা মোটরযান ইউজার, তারা যেন ফুয়েলটা নিতে পারেন, এবং বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ব্যবস্থাপনা করছি। কৃষকদের দাবি, দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত না করা হলে পাট সহ অন্যান্য ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন ফরিদপুর। মুঘল আমল থেকেই রাজ দরবারে যার কদর ছিল, কিশোরগঞ্জ অষ্টগ্রামের সেই পনির এখন জিআই স্বীকৃতি পেয়ে তৈরি করেছে নতুন সম্ভাবনা। তবে স্বীকৃতির প্রায় 1 বছর পেরিয়ে গেলেও শিল্প বিকাশে দৃশ্যমান উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। যদিও জেলা প্রশাসন বলছে, সংরক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদন। অষ্টগ্রামের কারবালাহাটি গ্রামের নিশান, তার দাদা নূর আলী মুঘল সম্রাটদের জন্য তৈরি করতেন এই পনির। সেই গল্প শুনেই বড় হয়েছেন তিনি। দেশের সরকার প্রধান থেকে রাষ্ট্রপতি অনেকেই নিশানের হাতের তৈরি পনিরের স্বাদ নিয়েছেন। অষ্টমতে পনির নিয়ে ঢাকা নবাব পনির নিয়ে বিক্রি করতো, নবাব সাহেবরা পনির খাইতো, এবং মোগল সম্রাটের আমলও ওনারা পনির ইয়ে করছে, আমার দাদা বেচছে। অষ্টগ্রামের পনির একসময় প্রায় বাড়িতেই তৈরি হতো, এখন সেটা নেমে এসেছে হাতে গোনা কয়েকজনে। জিআই স্বীকৃতি পাওয়ার পরও এই পণ্যকে ঘিরে নেই কোনো পরিকল্পিত উদ্যোগ। সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিদিনই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পনির। যদি সরকার বিনা লাভে বিনা সুদে আর কি লোন দিত, তাহলে তো আরো উন্নতি হতো। পনির তৈরির প্রক্রিয়াটিও বেশ শ্রমসাধ্য। প্রায় 10 লিটার দুধ থেকে পাওয়া যায় মাত্র 1 কেজি পনির। স্থানীয় বাজারে এই পনির বিক্রি হয় 750 থেকে 1000 টাকা দরে। স্থানীয়দের অভিযোগ, জিআই স্বীকৃতি পেলেও বাজার সম্প্রসারণে নেই তেমন উদ্যোগ। কাঁচা দুধের মধ্যে আপনার ওই যে এটার পানি, দুধের পানিটা আছে, এই পানিটা একদিন রাইখে দিতে হয়, রাইখে দিলে তারপর এটা পরের দিন ব্যবহার করতে, ব্যবহার করলে তারপর মানে এটা দিয়ে মানে সম্পূর্ণ কাজটা করে। আমি 9 বছর ধরে পনিরটা বানাইতেছি, সারা ওয়ার্ল্ড বাংলাদেশে যাই পনির থেকে। এখন তো আপনার প্রচুর চাহিদা, আগে তো চাহিদা কম ছিল, এখন চাহিদা অনেক বেশি। এদিকে জেলা প্রশাসন বলছে, পনির সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পনির সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিব, এখানে একটি
পনির রিলেটেড অর্থাৎ পনির সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য চাষিদের সাথে কথা বলে তাদের যাতে এই পনিরগুলো যাতে সংরক্ষণ করতে পারেন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। 3 শতকের ঐতিহ্য বুকে নিয়ে টিকে আছে অষ্টগ্রামের পনির। তবে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে জিআই স্বীকৃতির গৌরব থাকলেও হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। মুঘল আমল থেকেই বিভিন্ন সম্রাটদের কাছে জনপ্রিয় দুগ্ধজাত খাবার ছিল অষ্টগ্রামের পনির, যা দীর্ঘদিন পর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। এতে উৎফুল্ল সংশ্লিষ্টরা, তবে তারা মনে করছেন এর বিকাশে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মশহুর কায়েস, এখন কিশোরগঞ্জ। মৌলভীবাজারে বেড়েছে সকল প্রকার সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় সবজির বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। রয়েছে সরবরাহের ঘাটতিও। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার আড়ত থেকে যুক্ত হচ্ছেন এমএ হামিদ। এদিকে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে। এতে প্রকার ভেদে কেজি প্রতি মাছের দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়ার পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে এমএ হামিদের কাছে। হামিদ, আড়তে সবজি সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু বাজারে সবজির বাজারে বিশেষ করে দামের তারতম্য করতে শুরু করেছে। তা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তেলের দাম বৃদ্ধি বা তেল না পাওয়ার কারণে কিন্তু দূরপাল্লার যে গাড়িগুলো আছে বগুড়া সহ অন্যান্য জেলার থেকে যে সবজিগুলো আসতো সেগুলো আসতে পারেনি। কখনো আসতে থাকলেও সকালে যেখানে 6টার দিকে আসার কথা সেটা বিকেলে বা সন্ধ্যার দিকে আসছে, এতে করে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও তারা বলছেন যে বাজারে সবজি ঘাটতি থাকার কারণে অর্থাৎ বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সবজির প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। সম্প্রতি তেলের দাম বৃদ্ধির পরপরই কিন্তু বলছেন ব্যবসায়ীরা যে গাড়ি পাওয়া যাচ্ছে না বা গাড়ির জ্বালানি বৃদ্ধির কারণে কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা সবজিতেই কিন্তু 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করলা 40 থেকে 50 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা, এখানে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে জালি কুমড়া সেটা 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। অর্থাৎ খুচরা বাজারে এর দাম কিন্তু অনেক সময় দ্বিগুণ বেড়ে যাচ্ছে। কাকরুলের দাম যেখানে পাইকারি বাজারে 100 টাকা বিক্রি হচ্ছে সেটা খুচরা বাজারে কি 140 টাকা বিক্রি হচ্ছে। প্রত্যেকটি সবজি কিন্তু পাইকারি বাজার থেকে যখনই খুচরা বাজারে চলে যাচ্ছে সেখানে 40-50 টাকা প্রতি কেজিতে বেড়ে যাচ্ছে। এতে করে ভোক্তারা সমস্যার মধ্যে পড়েছেন। আমি অনেক ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বাজার তদারকি না থাকার কারণে বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজি বাজারে কোনো তদারকি না থাকার কারণে কিন্তু এই তারতম্য আরো বেশি করছে। তারা বলছেন যদি এখানে সবজির বাজারে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের তদারকি থাকতো তাহলে সেটা হয়তো তেমন বৃদ্ধি পেত না, নাগালের বাইরে থাকতো। ব্যবসায়ীরা বলছেন যত সময় যাবে অর্থাৎ 2-3 দিনের মধ্যে যে আরো জানা যাবে যে যেহেতু তেলের বাজারে আরো এই সংকটটা প্রকট আকার ধারণ করবে বা এর প্রভাব যখন পড়তে থাকবে তখন সবজির দাম আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি নিয়ে সবশেষ। মৌলভীবাজারের বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু পটুয়াখালীতে যেতে চাই জসিমের কাছে। পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে। এতে প্রকার ভেদে কেজি প্রতি মাছের দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন এবং ক্রেতা যারা রয়েছেন তারা খুশি কিনা? রাত্রি আপনি জানেন যে বৈশ্বিক যে জ্বালানি তেলের যে সংকট, সেই জ্বালানি তেলের সংকট কিন্তু এই মৎস্য সেক্টরেও পড়েছে। তার মানে এখানে যে জেলে রয়েছেন তারা যে সমুদ্র, নদী এবং পুকুর ঘের জলাশয়ে যদি মাছ সংগ্রহ করতে হয় সেখানেও কিন্তু ডিজেল, কেরোসিনের প্রয়োজন হচ্ছে, কেননা এখানে মাছ শিকারের জন্য এ সকল জ্বালানির প্রয়োজন হয়। আমরা এখানকার জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই জ্বালানি সংকটেই কিন্তু মাছের যে সরবরাহ বা আহরণ সেটিও কিন্তু অনেকটা কমেছে। তবে আজকে এই বাজারে আমরা পটুয়াখালীর যে নাসনাপাড়া মডেল মৎস্য আড়ত বা পাইকারি বাজার এখানে এসেছি। এখানে এক ঘন্টার বাজারে এখানে কোটি টাকার মাছ বেচা বিক্রি হচ্ছে। তো আজ এখানে
ইলিশ মাছ প্রতি কেজি প্রকারভেদে এবং আকারভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। এখানে দাম তারতম্য হচ্ছে 200 থেকে 300 টাকা দাম এখানে বেড়েছে। আর রুই বিক্রি হচ্ছে এখানে প্রতি কেজি 200 থেকে 230 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 30 থেকে 50 টাকা। কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এখানেও প্রতি কেজিতে কমেছে 50 টাকা। সিলভার কার্প মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা, দাম কমেছে 50 টাকা। সরপুঁটি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, এখানে কমেছে 30 টাকা প্রতি কেজিতে। তেলাপিয়া বিক্রি হচ্ছে 130 থেকে 50 টাকা, 150 টাকা, কমেছে 20 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, এটি অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 30 টাকা। কোরাল বিক্রি হচ্ছে 800 টাকা কেজি এবং অন্য যে মাছ রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। তো এখানকার ব্যবসায়ী বলেছেন যে এখন কিন্তু ডালা মৌসুম সামনে আসছে, তখন মাছের সরবরাহ কমলে দামটা আরও বাড়বে। এই ছিল আমার কাছে সবশেষ। মৌলভীবাজার এবং পটুয়াখালীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ওমান সাগর থেকে ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমনকি সোমবার ইসলামাবাদে আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ইরান। তবে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। চুক্তি না হলে ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন তিনি। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ইরানের নৌবন্দরের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয় সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট। ঠিক তখনও আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার ওমান সাগরে ইরানের পতাকাবাহী এমভি তুস্কা নামের একটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এরপর জাহাজটিকে আটক করা হয়। অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। শিগগিরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে আইআরজিসি। এছাড়া যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেয় টোল দিয়েও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করে রেখেছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের ইসলামাবাদে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে অবরোধ তুলে না নেয় আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ভয়ভীতি দেখিয়ে ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র এক পা না বাড়ালে ইরানও পা বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান আলোচক ও স্পিকার বাঘের গালিবাফ। এই অবস্থায় বাড়ছে উত্তেজনার পারদ, প্রকট হচ্ছে যুদ্ধের সংখ্যাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরানিদের মাঝে বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের কোনো শঙ্কা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধলেও এমনটির কোনো সম্ভাবনা দেখছেন না ইরানিরা। তবে ইরানের উন্নত ভবিষ্যতের সম্ভাবনা থমকে যাওয়ার শঙ্কা প্রকট। এই অবস্থায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পক্ষে এবং বিপক্ষের সব জনগণকেই নিজেদের কল্যাণের জন্য হিসেব মেলানোর সময় এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাকিটা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। 40 দিনের মার্কিন ইসরায়েলি বিমান হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন ইরানের লাখ লাখ মানুষ। এরই মধ্যে বুধবার শেষ হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতার জন্য ওয়াশিংটন তেহরানের রূপরেখা চূড়ান্ত না হওয়ায় ফের তাড়া করছে যুদ্ধ আতঙ্ক। ইতোমধ্যেই বিমান হামলা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার লাখ লাখ মানুষ। তবে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ করলেও বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারবে না তা বুঝে গেছেন ইরানের সাধারণ মানুষ। এমনকি শাসক গোষ্ঠীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও আর নেই বলে মনে করছেন থিঙ্ক ট্যাঙ্কের ইরান বিষয়ক বিশ্লেষক।
This war is not going to topple the regime, but at the same time, it's going to make their lives much worse economically, and the government is not going to, the Iranian regime is not going to leave their positions and basically escape to Russia or other countries. এ অবস্থায় আবার যুদ্ধ শুরু হলে ইরানের উন্নত ভবিষ্যতের সম্ভাবনা ফিকে হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। They were promised a better future, but instead they got the threat of destruction of infrastructure and then them being sent back to the Stone Age. এমন পরিস্থিতিতে নিজেদের ভালোর জন্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পক্ষে এবং বিপক্ষের সব জনগণেরই হিসাব মেলানোর সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইসলামী প্রজাতন্ত্রের সমর্থন করে না এমন জনগণ ইতোমধ্যেই বুঝে গেছেন তাদের প্রত্যাশা পূরণে যুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাদের উদ্দেশ্য হাসিলেই মরিয়া। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে এবং একই সাথে যাদের বয়স ছিল ১ থেকে ১৪ বছর পর্যন্ত। ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় রোববার সকালে লুইজিয়ানার স্ট্রেভে পোর্ট অঞ্চলে মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত ১০ জন। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ৮ শিশু, যাদের অনেকেই হামলাকারীর স্বজন বলেও ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরটি লুইজিয়ানা অঙ্গরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর এবং এটি টেক্সাস অঞ্চলের সীমান্তের কাছে অবস্থিত। চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় হেভি ওয়েট প্রার্থীদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে মমতার তৃণমূল কংগ্রেস। শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে জনপ্রিয় ও অভিজ্ঞ নেতাদের উপরই ভরসা করছে বিজেপি। পিছিয়ে নেই অন্যান্য বিরোধী দলগুলো। কলকাতা থেকে বাকিটা জানাচ্ছেন দীপক দেবনাথ। 2011 সালের বিধানসভা নির্বাচনে 34 বছরের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 এবং 2021 সালের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকে। আসন্ন নির্বাচনে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার প্রত্যাশা নিয়ে নির্বাচনের ময়দানে মমতার দল। তাদের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক সিনিয়র মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের টিকিটে ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই আসনে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আগামী 29 এপ্রিল এই আসনটিতে নির্বাচন। তবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনটিতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছে মমতার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ফিরহাদ হাকিম। এছাড়াও মমতার হয়ে মাঠে নেমেছেন কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী। আছেন সাবেক আইপিএস কর্মকর্তা সহ টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও। देखिए हम लोग 40 साल से इस जगह में काम करते हैं, लोग सब जानते हैं, घर घर लोग जानते हैं। हम लोग का नतून लोग नहीं है, पुराना लोग है। বিপদে আপদে যদি চেতলায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াই, যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে আবার চাই। বিজেপি এবার জনমত জরিপে কিছুটা ভালো অবস্থানে। গেরুয়া শিবিরের দাবি এবার তারাই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির প্রার্থী তালিকাও রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে রয়েছে সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন কুমার দাশগুপ্ত, অভিনেত্রী রূপা গাঙ্গুলি সহ আরও অনেকে। করি বলে কথাটা বলছি না, মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল, তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারল না। অন্য রাজনৈতিক দলগুলোর হেভিওয়েটদের মধ্যে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির বেশ আলোচনায়। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা সাধ্যমতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দলের তারকা প্রচারকরাও এইসব প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন। তাদের দেখতে ভোটারদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে। তবে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। দীপক দেবনাথ, এখন কলকাতা। এবারে খেলা প্রসঙ্গ। মিরপুরের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। অন্যদিকে সমতায় ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ওডিআই এর আগে প্রখর রোদেই
ঘাম ছড়িয়েছেন উভয় দলের ক্রিকেটাররা। ম্যাচ শুরু হবে সকাল 11টায়। রেজাউল করিমের প্রতিবেদন। ঘরের কন্ডিশনে বরাবরই শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। বিশেষ করে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে হলে এগিয়ে থাকার পাল্লাটা ভারী থাকে টাইগারদের দিকেই। তবে জয়ের সম্ভাবনা জাগিয়েও মাঝারি টার্গেটে প্রথম ওয়ানডেতে হারে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। দ্বিতীয় ওয়ানডের আগে প্রেস কনফারেন্স সামলেছেন পেসার শরীফুল ইসলাম। জানিয়েছেন জয়ের জন্য বোলারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ব্যাটারদের। আগের ম্যাচে পিচের আচরণ নিয়েও কথা বলেছেন এই পেসার। আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে এর থেকে আরও ভালো হবে। মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে। দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। দিনের বেলা ম্যাচ থাকায় উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ, প্রচণ্ড গরম। তাই এই ম্যাচেও টস যারা জিতবে তারাই ব্যাট করবে, এমনটা মনে করেন লাথান স্মিথ। পিচ নিয়েও পজিটিভ এই কিউই পেসার। It is a hell of a lot hotter bowling first in those conditions. It will be tough, but I think it'll be short spells for the seamers, making sure, 2 overs, max 3 overs, and go off, get some fluids on board, put your feet up, and then come back on and bring some heat again for another couple of overs. But it's going to be a team effort, everyone relying on each other. We've got 14 players here, so the guys that aren't playing are probably going to have to help out. And as you would have seen, our staff are running around the boundaries giving drinks as well. So it certainly is definitely harder bowling first here in those conditions, but it's something we're aware of and we're going to prep accordingly for as well. প্রখর রৌদ্রে নিউজিল্যান্ডের কঠোর অনুশীলন, লক্ষ্য একটাই, পরের ম্যাচে জিতে 2-0 এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে বাংলাদেশও আশাবাদী দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সমতায় ফেরার। কাজটা কঠিন, তবে সেই কাজটাই সহজ করতে হবে ব্যাটারদের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেজাউল করিম, এখন, ঢাকা। তৃণমূল ফুটবল উন্নয়নে জোর দিলেও জাতীয় দলের 2 গুরুত্বপূর্ণ ইস্যু, কোচ পরিবর্তন ও খেলোয়াড়দের চিঠি নিয়ে নীরব বাফুফে। নির্বাহী কমিটির মূল আলোচনায় ছিল গ্রাসরুট ফুটবল, তবে অমীমাংসিত জাতীয় দলের ইস্যুগুলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করেছে বাফুফে। নির্বাহী কমিটির সর্বশেষ সভায় ফুটবলের উন্নয়ন নিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। 19টি এজেন্ডা থাকলেও আলোর মুখ দেখেছে মাত্র 2-3টি। গত 9 এপ্রিল এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে জানানো হয়েছে তৃণমূল ফুটবলে সিলভার ধাপে উন্নীত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মর্যাদাটা ব্রোঞ্জ থেকে এলিভেট করে সিলভার গ্রেডে আমাদেরকে উন্নীত করা হয়েছে। এবার আমরা যশোর, সিলেট, রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে এগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23শে মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে পারি। এদিকে বাফুফের বার্ষিক সাধারণ সভা এজি অনুষ্ঠিত হবে 22শে মে। একই সঙ্গে একটি বাৎসরিক ক্যালেন্ডারও তৈরি করেছে সংস্থাটি, যেখানে 2027 সালে 5টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা যখন ক্যালেন্ডার তৈরি করি তখন কিন্তু জাতীয় নির্বাচনের ঘোষণা আসেনি, আমরা কিন্তু সেভাবে ক্যালেন্ডার তৈরি করেছিলাম। তারপরে জাতীয় নির্বাচন চলে আসলো, নির্বাচনের কারণে আমাদেরকে খেলাধুলো পিছাতে হয়েছে। তো এই সমস্ত আশা করছি, যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। তবে এসব আলোচনার ভিড়ে জাতীয় দলের কোচ পরিবর্তন নিয়ে নিশ্চুপ বাফুফে। ফুটবলারদের দেয়া একটি চিঠি নিয়েও আলোচনা হলেও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি ফেডারেশন কর্তারা। আমাদের আজকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কোনো রকমের কোনো কিছু ছিল না, যার পরিপ্রেক্ষিতে আজকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো আলাপ আলোচনা হয় নাই। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই ন্যাশনাল টিম কমিটি আবার একটা মিটিং করবে। মিটিং করে আমরা বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটির কাছে আমরা রেফার করলে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সবাই অমীমাংসিত রয়ে গেছে কোচ ও খেলোয়াড়দের ইস্যু। তাই মাঠের বাইরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের সাথে আমরা বসবো। ফারহান ইহসান, এখন, ঢাকা। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।